প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী, সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 11, শেষ সময় চূড়ান্ত প্রস্তুতি, 2 মার্কের প্রশ্ন বিশ্লেষণ করব। আমি এক এক করে 2017 থেকে 2025 পর্যন্ত সকল প্রশ্নের উত্তরে এক এক করে দিয়ে যাচ্ছি। আর আজকের আলোচনায় থাকবে তোমার 2018 এবং 2017 36 মার্কে 18টি 2 মার্কের প্রশ্ন, আর পাশাপাশি এর অথবা বেশ কিছু প্রশ্ন, সমস্ত প্রশ্নের গাণিতিক বিশ্লেষণ সহ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। এই ভিডিওটি শুধু মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য নয়, যারা দশম শ্রেণীতে, নবম থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি প্রথম থেকে বিগত বছরগুলিতে আসা যে প্রশ্নগুলি দেখে অধ্যায়ভিত্তিক কোনটা কোন অধ্যায় থেকে আসলো সেরকম একটা ভালো ধারণা নিয়ে পড়ে যেতে পারো, তাহলে তোমাদের প্রস্তুতিও দুর্দান্ত প্রস্তুতি হবে। যাই হোক, আমি ভিডিও শুরুতেই তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তাই ভৌতবিজ্ঞান 2018-17 সালের প্রশ্ন বলছি যে 2 মার্কের, প্রশ্ন বিশ্লেষণ। প্রতিটি বোর্ড পরীক্ষায় 9টি 2 মার্কের প্রশ্ন আসে, পাশাপাশি এর অপশন হিসেবে অথবাও থাকে, কিন্তু 9টি প্রশ্নই থাকে। আর 9টি প্রশ্নতে 18 মার্ক, আর যেহেতু 2টি সেট অর্থাৎ 2018 এবং 2017, এই কারণে 18 দুগুণ 36 অর্থাৎ 36 মার্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ দেখবে। তাই আমরা প্রথমেই দেখাচ্ছি 2018 সালের যে প্রশ্ন। 2018 সালের প্রথম প্রশ্ন, মিথেন হাইড্রেট কি? 2 মার্কের প্রশ্ন, মিথেন হাইড্রেট। তাহলে মিথেন হাইড্রেট হলো এক ধরনের কঠিন ক্লাত্রের যৌগ, যেখানে মিথেন অণুগুলো জলের অণু দ্বারা গঠিত বরফ সদৃশ ক্লাস গঠনের মাধ্যমে সঞ্চিত থাকে। এর সংকেত হলো 4টি মিথেন এবং 23 অনুপ জল। এটি সমুদ্রের ভূগর্ভস্থ স্তর থেকে উপযুক্ত চাপ ও উষ্ণতায় কেবল এর অস্তিত্ব বজায় থাকে। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় এটি বিশেষ সহায়ক হবে। পরের প্রশ্ন হচ্ছে 2 ডিগ্রি উষ্ণতায়, একটা অঙ্ক বরাবরের মতোই, রক্ষিত একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ এবং আয়তন অর্ধেক করা হলো গ্যাসটির অন্তিম উষ্ণতা কত? ধরি নির্দিষ্ট ভরের গ্যাসটির আয়তন হচ্ছে V1, প্রাথমিক চাপ P1, প্রাথমিক উষ্ণতা T1 সমান 273 কিলো। আবার ধরি গ্যাসটির অন্তিম আয়তন V2, অন্তিম চাপ P2 এবং অন্তিম উষ্ণতা T2। তো প্রশ্ন অনুসারে P2 সমান 2P1 আর V2 সমান V1/2। আমরা জানি P1 V1/T1, P2 V2/T2। এখানে সমস্ত কিছুর মান বসানোর পরে উত্তরটা পেয়ে যাবো কি? T2 সমান 273 কেলভিন। এরপরের প্রশ্ন আমরা অথবাই দেখব। স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসটির প্রাথমিক আয়তন V1, প্রাথমিক উষ্ণতা T1 273 কেলভিন, আরও ধরি গ্যাসটির অন্তিম আয়তন V2 এবং অন্তিম উষ্ণতা T2। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের ক্ষেত্রে V1/T1 V2/T2। এখানে V1এই থাকবে, আর T1 এর পরিধি 273, V2 আর এখানে 819। তাহলে কাটাকাটি করার পরে ফাইনালি যে V2/V1 সমান 3:1 অর্থাৎ 3/1 অনুপাতে থাকবে। কোনো উত্তল লেন্স 3 লেন্সের আলোক কেন্দ্র বলতে কি বোঝায়? উত্তল লেন্সের আলোক কেন্দ্র যদি কোনো আলোকরশ্মি কোনো উত্তল লেন্সের একটি তলে আপাতিত হয়, লেন্সের মধ্যে দিয়ে গিয়ে অন্য তলে নির্গত হওয়ার সময় আপাতিত রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়, তাহলে উত্তল লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় আলোকরশ্মি প্রধান অক্ষ যে বিন্দুতে ছেদ করে তাকে উত্তল লেন্সে আলোক কেন্দ্র বলে। অর্থাৎ এখান থেকে কিন্তু একটা আলোকরশ্মি এখানে ওই লেন্সের উপরে এসে পড়ছে, তারপরে লেন্সের ভিতর দিয়ে ট্রান্সমিটেড হওয়ার সময় লেন্সের যে প্রধান অক্ষের উপর যে বিন্দুতে মিলিত হয়, তাহলে মিলিত হয়েছে কোথায়? এই বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে আবার সে বের হয়ে যাওয়ার সময় কিন্তু আপাতিত রশ্মির সাথে সমান্তরালে সে নির্গত হয়। তাহলে সেই বিন্দুটাই হচ্ছে আলোক কেন্দ্র। আশা করি বুঝতে পেরেছো। দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? সূর্যের আলো ভূপৃষ্ঠে আসার পূর্বে অনেকটা পথ বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যায়। বায়ুমণ্ডলের মধ্যে থাকা ক্ষুদ্র ধূলিকণা গ্যাসের অণু সূর্যালোকের বিক্ষেপণ ঘটায়। দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে লাল আলোর বিক্ষেপণ কম হয়, কিন্তু নীল বা বেগুনি বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয়, এই আলোর বিক্ষেপণ বেশি হয় এবং চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের চোখ বেগুনি অপেক্ষা নীল আলোর জন্য বেশি সংবেদনশীল বলে আমরা দিনের বেলায় আকাশকে নীল দেখি। এরপর তড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লিখো। তড়িৎচুম্বক আবেশ সংক্রান্ত লেন্সের সূত্র: তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন একটি অভিমুখ হবে যাতে যে কারণে প্রবাহের সৃষ্টি হয়, প্রবাহ সর্বদা সেই কারণকেই বাধা দেয়। লুইসের ধারণা অনুসারে সমযোজী যৌগের উদাহরণ দিয়ে লেখো। লুইসের ধারণা অনুসারে দুটি পরমাণুর মধ্যে এক বা একাধিক ইলেকট্রন সমভাবে ব্যবহৃত হয়ে যে রাসায়নিক বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। যেমন নাইট্রোজেন অণুর গঠন, দুটি নাইট্রোজেন পরমাণু
আর 5, কারণ 7 তার ইলেকট্রন সংখ্যা। সংযোগে নাইট্রোজেন অণু গঠনের সময় একটি নাইট্রোজেন পরমাণু বহিস্তম কক্ষের 3টি ইলেকট্রনে অপর নাইট্রোজেন পরমাণু বহিস্তম কক্ষের 3টি ইলেকট্রনের সাথে 3টি ইলেকট্রন জোড় গঠন করে। এর ফলে প্রতিটি নাইট্রোজেন পরমাণু নিকটবর্তী নিষ্ক্রিয় মৌল নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করে সুস্থিত হয়। দুটি নাইট্রোজেন পরমাণুর মাঝে 3টি সমযোজী বন্ধন গঠিত হয়ে নাইট্রোজেন অণু উৎপন্ন হয়। এরপরে এই যে দেখা যাচ্ছে নাইট্রোজেনের 5টি যখন তারা কাছাকাছি আসে তাহলে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে 2 8 অর্থাৎ সমযোজী বন্ধন গঠন করে। সোডিয়াম ক্লোরাইড বন্ধন NaCl হিসেবে প্রকাশ করা যায় না কেন? সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ। সোডিয়াম ক্লোরাইড সমযোজী বন্ধন নেই কারণ এক্ষেত্রে ইলেকট্রন জোড় গঠিত হয় না। সোডিয়াম আর ক্লোরিন বলতে সোডিয়াম ও ক্লোরিন পরমাণুর মধ্যে সমযোজী বন্ধনের উপস্থিতিকে বোঝায়। তাছাড়া সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে অণুর অস্তিত্ব নেই, তাই সোডিয়াম ক্লোরাইড বন্ধন সোডিয়াম ক্লোরিন দ্বারা প্রকাশ করা হয় না। এই যে সোডিয়াম কিভাবে প্রকাশিত হয়েছে সেটা দেখবো। এটা কিন্তু কেমিস্ট্রির প্রশ্ন। ভৌত বিজ্ঞানের মধ্যে ফিজিক্স আর কেমিস্ট্রি দুটো পার্ট। একটি তরল এবং একটি সমযোজী যৌগের উদাহরণ, একটি তরল সমযোজী যৌগের উদাহরণ হচ্ছে জল H2O, এবং একটি কঠিন সমযোজী যৌগের উদাহরণ হচ্ছে চিনি C12H22O11। জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে 3 এর 7 মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফেট গ্যাস চালনাকালে কি ঘটে? রাসায়নিক সমীকরণ সহ লেখো। জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে হাইড্রোজেন সালফেট গ্যাস চালনাকালে কালো বর্ণের কপার সালফাইড অধক্ষিপ্ত হয়। বিক্রিয়াটি দেখে লিখে দেবে। এরপরে তোমার কোলিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? প্রতিস্থাপন বিক্রিয়া বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে কোলিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। দ্বিতীয় অংশ, বিক্রিয়ার প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। বিক্রিয়ার প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণ, মিথেনের একটি হাইড্রোজেন পরমাণু ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়। মিথাইল ক্লোরাইড ও হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়, যেমন CH4 ক্লোরিন। বিক্ষিপ্ত সূর্যালোক, মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে? সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় এবং হাইড্রোজেন গ্যাস নির্গত হয়। বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি হলো 2CH3CH2OH প্লাস সোডিয়াম। এখানে সোডিয়াম অ্যাসিটেট প্লাস তোমার গিয়ে হাইড্রোজেন। এরপর আমরা পরেরটা চলে যাব। পরের প্রশ্ন হচ্ছে 2017 সালের 2 মার্কের যে প্রশ্ন সেটার। এখানে প্রথম প্রশ্ন ছিল কি? প্রথম প্রশ্ন ছিল হচ্ছে কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বুঝো? কয়লা এবং ডিজেলের মধ্যে কোনটি তাপন মূল্য বেশি? আমরা যদি দেখি এখানে কোনো জ্বালানির একক ভরে সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তাকে সেই জ্বালানির তাপন মূল্য বলে। ডিজেলের তাপন মূল্য কেরোসিনের চেয়ে বেশি। এরপরে 2 নম্বরের প্রশ্ন, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন, যেটা এভাবে প্রশ্নটা আছে। আমরা যদি উত্তরটা দেখি, এসটিপিতে গ্যাসের আয়তন 52 সেন্টিমিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতা 104 সেন্টিমিটার মার্কারি চাপে আয়তন কত? এখানে আয়তন V1 সমান প্রাথমিক আয়তন 52 সেন্টিমিটার, প্রাথমিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার মার্কারি এসটিপি, আর P2 মানে অন্তিম চাপ যেটা 104 সেন্টিমিটার মার্কারি। ব্যবহৃত সূত্র হচ্ছে বয়েলের সূত্র P1 V1 সমান P2 V2। তাহলে P1 76, P2 52, V1 52, P2 104, V2 হচ্ছে হোয়াট। তাহলে V2 সমান 76 ইন্টু 52 ডিভাইডেড, 52কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 104। 104কে আবার 76 এর সাথে ভাগ করলে হয় 38। তাহলে 38 সেন্টিমিটার। গ্যাসের নতুন আয়তন হবে 38 সেন্টিমিটার কিউব। এবার 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, 3 নম্বরের প্রশ্ন কি কি আছে? 3 নম্বরের প্রশ্ন আছে 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। চাপ P 4 অ্যাটমসফিয়ার, উষ্ণতা T, তাই 300 কেলভিন, ভর 8 গ্রাম, হাইড্রোজেন আণবিক ভর 2, R সমান 0.02 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। মোল সংখ্যা নির্ণয়, N সমান তোমার আণবিক ভর ডিভাইডেড মৌলটির ভর, অর্থাৎ 8/2, কারণ এখানে 8 গ্রাম দেওয়া আছে আর হাইড্রোজেনের 2, এই কারণে 4 মোল। তাই গ্যাসের সমীকরণ PV সমান nRT, V সমান nRT/P। তাই গণনা V সমান 4 ইন্টু যে N এর মান 4, R এর মান 0.082 এবং T এর মান 300 আর P হচ্ছে 4। ক্যালকুলেশন করলে 24.6 লিটার। গ্যাসের আয়তন হচ্ছে 24.6 লিটার। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি বলেছে? এটার 3-এর 3 কোনো মাধ্যমের প্রতিসাঙ্ক আলোর বেগের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? প্রতিসাঙ্ক n আলোর বেগের ব্যস্তানুপাতিক, অর্থাৎ n = c/v, যেখানে c হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ, v হচ্ছে মাধ্যমে আলোর বেগ। মাধ্যমে আলোর বেগ যত কম প্রতিসাঙ্ক তত বেশি। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন আমরা একটু দেখে নেই। এটা কি?
গাড়ির হেডলাইট কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন? হ্যাঁ, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয় কারণ আলোক সমান্তরাল রশ্মিতে প্রতিফলিত করে দূরে স্পষ্টভাবে আলোকিত করতে সাহায্য করে। এরপরের প্রশ্ন তোমার বাঁশর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। তো বাঁশর বাতি সিএফএল কম বিদ্যুৎ খরচ করে এবং সিএফএল এর আয়ু বাঁশর বাতির তুলনায় বেশি। চিনির জলীয় দ্রবণ পরিবহন করে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পরিবহন করে। তাহলে চিনির জলীয় দ্রবণ আয়নে বিভক্ত হয় না তাই তড়িৎ পরিবহন করে না, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়নে বিভক্ত হয় তাই তড়িৎ পরিবহন করে। এরপরে অথবা সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন ব্যবহৃত হয় কেন? সোডিয়াম ক্লোরাইড একটি আণবিক যৌগ, পৃথক অণু হিসাবে থাকে না তাই আণবিক ওজনের বদলে সাংকেতিক ওজন ব্যবহার করা হয়। তারপরের প্রশ্ন হচ্ছে কি তোমার ন্যাপথালিন এবং সোডিয়াম ক্লোরাইডের নিচের দুটি ধর্মের তুলনা করা, অর্থাৎ 3-6। হ্যাঁ, তাহলে গলনাঙ্ক এবং জলের দ্রাব্যতা, যেমন ন্যাপথলিন সোডিয়াম ক্লোরাইড গলনাঙ্ক কম 80°C, খুব বেশি 100, সোডিয়াম ক্লোরাইড যেটা 801°C। জলের দ্রাব্যতা, জলে অদ্রাব্য, জলে দ্রব্য। ব্যাখ্যা: ন্যাপথলিন একটি সমযোজী যৌগ, আন্তঃআণবিক আকর্ষণ কম, গলনাঙ্ক কম, জলে দ্রবীভূত হয় না। সোডিয়াম একটা আণবিক যৌগ, আয়নের মধ্যে আকর্ষণ খুব বেশি, গলনাঙ্ক বেশি, ফলে সহজেই জলে দ্রবীভূত হয়। এরপরের প্রশ্ন কি আছে? শিল্পে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়া সমেত রাসায়নিক সমীকরণ লেখো। অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত প্রণালী হাবেয়ার প্রক্রিয়া। নাইট্রোজেনে হাইড্রোজেন উচ্চ চাপ ও উপযুক্ত অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। সমেত রাসায়নিক সমীকরণ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান 2NH3। কারণ 2 নম্বরের প্রশ্ন বেশি লেখার দরকার নেই। পরের প্রশ্ন হচ্ছে কি জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়? বিজ্ঞানী সমেত রাসায়নিক সমীকরণ সহ লেখো। জিঙ্ক অক্সাইড কার্বনের সাথে উত্তপ্ত করলে জিঙ্ক ধাতু পাওয়া যায়, কারণ কার্বন জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন অপসারণ করে বা হ্রাস বিক্রিয়া ঘটায়। সমেত রাসায়নিক সমীকরণ জিঙ্ক অক্সাইড যোগ কার্বন সমান জিঙ্ক প্লাস কার্বন মনোঅক্সাইড গ্যাস। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার অথবা প্রশ্ন কপার সালফেটের জলীয় দ্রবণ জিঙ্কের এক টুকরা যোগ করলে কি হয়? ইলেকট্রন তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। নীল রঙের কপার সালফেট দ্রবণ ধীরে ধীরে বর্ণহীন হয়। জিঙ্কের উপর লালচে তামা হয়ে পড়ে। রাসায়নিক সমীকরণ জিঙ্ক কপার সালফেটের সাথে জিঙ্ক সালফেট আর কপার। ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী জিঙ্ক 2টো ইলেকট্রন ত্যাগ করে জারণ হয়, কপার 2টো ইলেকট্রন গ্রহণ করে বিজারণ হয়, তাই এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। এরপরের প্রশ্ন ইথিলিনের গাঠনিক সংকেত সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোজেন। ইথিলিনের গঠন সংকেত হচ্ছে এই CH2CCH। আমরা যদি আরো একটু দেখি HC, তাই তো? যাই হোক, এরকম করে আর একটা H হবে এদিকে, আবার এখানে এদিকে একটা ইস হবে। হ্যাঁ, এই আর এখানে একটা বন্ড হবে আর এই যে। যাই হোক, এরপর ব্যাখ্যা: ইথিনে কার্বনের মধ্যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন থাকে এটি সম্পূর্ণ হাইড্রোকার্বন, হাইড্রোজেনে পূর্ণ নয়, তাই ইথিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অথবা প্রশ্ন ডিনেচার্ট স্পিরিট কি? যে স্পিরিটে মিথানল বা অন্যান্য বিষাক্ত পদার্থ মিশিয়ে একে পান করা অযোগ্য করা হয় তাকে ডিনেচার্ট স্পিরিট বলে। ব্যবহার হচ্ছে জ্বালানি হিসেবে, শিল্পে দ্রাবক হিসাবে। এই ছিল তোমার 2018 এবং 2017 সালের সামগ্রিক 2 মার্কের প্রশ্ন, 36 মার্কের যে প্রশ্ন বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা পূর্ণাঙ্গ প্রশ্ন বিশ্লেষণ বুঝতে পারবে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।